আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আয়োজন নেস্কো নিয়ে যত প্রশ্ন। আমরা সবাই জানি নেস্কো কর্তৃক রিসেন্টলি যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে অনেকেই প্রশ্ন করছিলেন আসলে নেস্কো জিনিসটা কি, এর জব সিকিউরিটি কেমন, বা এর বোনাস কেমন, বেতন কীরকম হয়ে থাকে, এর পেনশন সুবিধা আছে কি না, বা আমরা কিভাবে নেস্কোর জন্য প্রিপারেশন নিব, এইসব সব কিছু নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আসুন শুরু করা যাক। প্রথমে জানি নেস্কো কি। নেস্কো হচ্ছে আসলে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, অর্থাৎ নেস্কো হচ্ছে কি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এরপর আমরা জানবো নেস্কো কোন কোন এলাকায় বিদ্যুৎ বিতরণ করে থাকে। নেস্কো মূলত রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলায় মোট 39টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে থাকে। এরপর আপনারা অনেকে জানতে চেয়েছেন নেস্কো কি সরকারি প্রতিষ্ঠান। আসলে নেস্কো অটোনমাস বা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়ে থাকে নেস্কোটি, অর্থাৎ এটি কি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। যেমন আমাদের ইউনিভার্সিটিগুলো একটা আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঠিক সেরকমই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপর হচ্ছে নেস্কোতে কি পেনশন পাওয়া যাবে। সবার একটা অনেকের প্রশ্ন হয়ে থাকে নেস্কো কি আসলে পেনশন পাওয়া যাবে। আসলে নেস্কোতে আপনার গ্র্যাচুইটি পাবেন, অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকাটাই আপনারা পেয়ে থাকবেন। এরপর হচ্ছে কোশ্চেন আছে কি পরিমাণ টাকা পাবো। আসলে নেস্কোতে কি পরিমাণ টাকা পাবো এটা আপনাদের অনেকে একটা কোশ্চেন থেকে থাকে। আসলে এখানে বলা যায় যে আপনার নেস্কোতেও বেসিক পাবেন হচ্ছে 39,000 টাকা বেসিক দিয়ে শুরু হবে। আপনার 30 বছরে যদি চাকরি করেন তাহলে প্রতি বছর যদি আপনি 4% করে ইনক্রিমেন্ট পান, তাহলে 30 বছর শেষে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে কততে, 1 লাখ টাকায়। অর্থাৎ 39,000 টাকায় বেসিক শুরু করে আপনার 30 বছর পরে আপনার বেসিক ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে 4% হারে কত, 1 লাখ টাকায়। তাহলে 1:80 80 লাখ টাকা আপনি কি পাচ্ছেন, গ্র্যাজুইটি পাচ্ছেন। ইনশাল্লাহ ধারণা করা হয় যদি আপনি যদি আরও 50 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবেন, সব মিলে হচ্ছে কত, আপনার 39,000 টাকায় আপনি শুরু করলেন, 4% গ্র্যাজুইটি দাঁড়ালে 30 বছর যদি চাকরি করেন তাহলে টাকার পরিমাণ বেসিক দাঁড়াবে কত, আপনার 1 লাখ টাকায়। এই 1:80 যে 80 লাখ টাকা আপনার গ্র্যাজুইটি তাহলে থাকতেছে। এর সাথে ধরুন আরও 50 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড টাকা পাবেন। সেই সাথে তো আরও কিছু আপনার কি প্লাস মাইনাস থাকবে, আরও মাইনাস থাকলে আপনি তো প্লাসেই থাকবে, বিভিন্ন আপনার ভাতা টাতা পেয়ে থাকবেন। মোটামুটি আপনি কোটিপতি হতে পারবেন। আপনারা তাহলে বুঝতে পারছেন নেস্কোতে কী পরিমাণ টাকা পাবেন আপনারা। তো চাকরিটা কেমন হবে, অনেকের কোশ্চেন থাকে। চাকরিটা আসলে আপনার 3 বছরের জন্য চুক্তিভিত্তিক হয়ে থাকে, এটা আবার রিনিউ করা যায় সন্তোষজনক পারফরমেন্সের উপর ভিত্তি করে। এভাবে আপনার চাকরিটা কী থাকবে, চলতে থাকবে। এরপর অনেকে প্রশ্ন করেন যদি চাকরিটা চুক্তিভিত্তিক সেহেতু কি কারো চাকরি চলে গেছে এমন। আপাতত আমার জানা মতে কারো চাকরি চলে যায় নাই, এটা আপনারা মনে রাখতে পারেন, অর্থাৎ কি কারো চাকরি এখন পর্যন্ত চলে যায়নি। তারপর হচ্ছে অনেকে ঢাকার বাইরে থাকে, ঢাকায় বা চিট্টাগাঙে থাকেন, তারা অনেকে কোশ্চেন করে থাকেন ঢাকা চট্টগ্রামে এদিকে কি ট্রান্সফার নেওয়া যাবে। উত্তর হচ্ছে কখনোই না, কারণ হচ্ছে এর হেড অফিস ব্যতীত ঢাকায় হেড অফিস ব্যতীত ঢাকা ও চট্টগ্রামে নেস্কোতে কোনো কার্যক্রম নাই। তাহলে কি আপনার ঢাকা বা চট্টগ্রামের ওইদিকে আপনার কোনো ট্রান্সফার নেওয়ার কোনো উপায় নাই। তারপর অনেকে প্রশ্ন করে থাকেন একটা কি বলেন টাইপের প্রশ্ন, আমি কি পারবো বা আমার কি চাকরি হবে। আরে ভাই তাহলে আপনার তো কনফিডেন্স লেভেলেই জিরো, আপনি কিভাবে পাবেন চাকরি। এর উত্তর হচ্ছে না, আপনাকে দিয়ে হবে না। কারণ কি আপনার কনফিডেন্স লেভেল প্রিপারেশনে একেবারে তলানিতে, অর্থাৎ দোটানা থাকা যাবে না। অর্থাৎ কি আপনাকে মনে রাখতে হবে আমি পারবো, আমাকে দিয়েই হবে। যদি একটাও সিট ফাঁকা থাকে সেটাতে যাতে আমি পাই, এইভাবে আপনার কনফিডেন্সটা রাখতে হবে, এইভাবে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। এরপর কি আছে, এবার কি প্যানেল হতে পারে। অনেকে কোশ্চেন করেন কি এবার কি প্যানেল হতে পারে। অতীত বিশ্লেষণ করলে জানা যায় যে অনেকেই পিজিসিপি বা ডিপিডিসি বা ডেস্কো সহ ঢাকা চট্টগ্রামমুখী চাকরি হলে চলে যায়, শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষগুলোই থেকে যায় নিজের এলাকা মনে করে। সো প্যানেল হয় বা হবে বলাই যায়। তারপর অনেকে প্রশ্ন করে এবার আইটি পদ সংখ্যা বা পদ বেশি কেন। আসলে নেস্কো 2023 সালের মধ্যে প্রিপেড মিটারিং প্রজেক্ট শেষ করবে, তাই আইটির লোক লাগবে। প্রিপেড ও স্মার্ট মিটারের কাজ করতে তাই আইটির লোক বেশি নিচ্ছে তারা। তারপর অনেকে বলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এই পদের প্রশ্ন কি ইংরেজিতে হবে। প্রশ্ন ইংরেজিতে হোক আর বাংলাতে হোক, যে পদের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারেন
ইংরেজিও দিলেও সমস্যা নেই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যে কোনো পদের প্রশ্নের উত্তর অবশ্যই ইংরেজিতে দিতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে এখন আসুন আমরা এতক্ষণ থেকে কী মানুষের আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই সম্পর্কে বললাম। এখন আপনারা কীভাবে প্রিপারেশনটা নেবেন সেই সম্পর্কে আলোচনা করি। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসুন, অর্থাৎ যাদের প্রস্তুতি সবচেয়ে ভালো, অর্থাৎ বুয়েট, এমআইএসটি বা বিপিএসসি এর আন্ডারে হয়ে থাকা পরীক্ষাগুলোতে সবখানে ভাইবা ও ভালো হয়ে থাকার মতো আত্মবিশ্বাস ও ভালো প্রস্তুতি আছে, কেবল তারাই চাকরি হতে পারে যদি পরীক্ষা হলে আপনার লেসক্কা লেগে যায়। কারণ অতীত প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে রুয়েটে ম্যাথ ও লজিক টাইপের চেয়ে থিওরি বেশি দিয়ে থাকে। তবে এবার হয়তো সব কিছুরই সমন্বয় করে প্রশ্ন করবে, কারণ ডিপার্টমেন্ট যেহেতু অনেকগুলা, তাই শুধু থিওরি না পড়ে লজিক্যাল টাইপ টপিকসগুলোর উপরও আপনার জোর দিতে হবে। কারণ থিওরি হলে সবাই ভালো করবে, তাই লজিক্যাল ও কঠিন প্রশ্ন হতে পারে। কারণ এবার পদ কম কিন্তু হবে কি প্রার্থী অনেক বেশি হবে। এখন আসুন মার্ক ডিস্ট্রিবিউশন, মার্ক কি কোন টপিক্সে বা কীরকম মার্ক থাকবে। যদিও মাঝে মাঝে 200 মার্কসের পরীক্ষা নেওয়ার কথা শোনা যায়, তবে এবারে 100 মার্কের পরীক্ষা হবে, এটাই সত্য ও বাস্তবতা। পরীক্ষার টাইম ডিউরেশন থাকবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর 200 মার্কের হলে 120 মার্ক থাকবে টেকনিক্যাল, আর হচ্ছে 80 মার্ক থাকবে নন টেকনিক্যাল। নন টেকনিক্যালের মধ্যে আপনার থাকবে বাংলা, ইংরেজি, জিকে বা জেনারেল নলেজ, ম্যাথ সবাই 10 করে। তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে হচ্ছে, নন টেকনিক্যালের মার্কস হচ্ছে 50 থেকে 40, টেকনিক্যালের হচ্ছে 50 থেকে 60। এবার এক্সাম টেকার হচ্ছে কি রুয়েট। অ্যান্ড প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে যেহেতু কম্বাইন্ড সার্কুলার, তবে পদবি বা কাজ সিএসসি বা কম্পিউটার রিলেটেড, সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজি থেকে বেশি প্রশ্ন হবে। তাহলে হচ্ছে টেকনিক্যাল অংশ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটির জন্য আপনারা কী পড়বেন। এর জন্য আপনাদেরকে পড়তে হবে সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা, ডাটাবেজ, কোয়েরি, ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ, নর্মালাইজেশন, কম্পিউটার নেটওয়ার্ক। এর মধ্যে পড়তে হবে আপনার সাবনেটিং, ওআইসি মডেল, টিসিপি, ন্যাট, পিপিপি, পিএটি, ম্যাক অ্যাড্রেস, এসএমটিপি, পিওই। এছাড়া আপনার নেটওয়ার্ক বা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে, বিভিন্ন ধরনের অ্যাটাক, ডাটা স্ট্রাকচার, স্ট্যাক, ডাটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট অবশ্যই জানতে হবে, বিএফএস, ডিএফএস। এছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনার এসডিএলসি, অ্যালাইন, ওয়াটারফল মডেল, এমভিসি ফ্রেমওয়ার্ক জানতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে ম্যাক্স, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কে ম্যাপ, কাউন্টার এবং ফ্লিপ ফ্লপস। টেকনিক্যাল অংশ অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটির জন্য আপনাকে কী পড়তে হবে, আপনাকে পড়তে হবে সি ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজ কোয়েরি, শুধু মাত্র সাব কোয়েরি, ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ, এগ্রিমেন্ট ফাংশনগুলো, কম্পিউটার নেটওয়ার্ক, সাবনেটিং, তারপর সি আপনাদের সি, ওআরএসআই মডেল, টিসিবি। ডাটা স্ট্রাকচার এর মধ্যে আপনাকে পড়তে হবে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট তো মাস্ট। আপনার এসটিএম ম্যানেজার এবং ম্যানেজার বা জুনিয়র এসটিএম ম্যানেজার ক্ষেত্রে আপনার লিঙ্ক লিস্ট লাগবেই। বিভিন্ন অ্যাটাক ও সিকিউরিটি, ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে আপনার লাগবে সফট, পস, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কে ম্যাপ, ডিমর্গানস ল, অল লজিক গেট, ন্যান্ড, নর গেট, অর্থাৎ ইউনিভার্সাল গেট যেগুলো আছে ওগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে ভালো করে। অপারেটিং সিস্টেমের কার্নেলগুলো জানতে হবে, লিনাক্স সম্পর্কে জানতে হবে, অপারেটিং সিস্টেমের কার্যাবলী। এছাড়াও আপনাকে জানতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে শুধুমাত্র এসডি/এসসি। এই ছিল আপনার কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি পদের জন্য আপনাকে এগুলো টপিকসও ভালোভাবে জানতে হবে। যেহেতু টেকনিক্যাল অংশে সবচেয়ে বেশি মার্ক আর রয়েছে, 50 থেকে 60 মার্ক টেকনিক্যাল অংশ থেকে এসে থাকবে। এখন আসলে নন টেকনিক্যালের জন্য কী পড়বে। নন টেকনিক্যালের জন্য ভাই আগে সবগুলো হচ্ছে বিসিএসের মতোই পড়াশোনা, তাও বলতেছি বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, আইটি ও পাওয়ার সেক্টরে 10 থেকে 50 বা সব মিলে 40 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এমসিকিউ আকারে থাকবে, যে কোনো বই থেকে পড়লেই হবে, তবে তার আগে রিসেন্ট জব সলিউশনটি পড়লে ভালো। অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য আপনার প্রিপারেশন নেওয়ার আগে তার রিসেন্ট জব সলিউশনটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা এসে যাবে। আর হ্যাঁ, নন টেকনিক্যালের সিলেবাস মানেই হচ্ছে একটা কি মহাসমুদ্র, পাহাড় পরিমাণ সিলেবাস। এই কোনো কুল কিনারা খুঁজে পাওয়া মুশকিল। সঠিক পদ্ধতি ও তথ্য এবং সিলেবাস বাছাই না করে পড়লে সিলেবাস শেষ করতে জীবনেও পারবেন না, তো আপনাকে টেকনিক্যালি পড়তে হবে। নন টেকনিক্যালে কোনো অংশে কেউ না পড়েও 80% কমন পেয়ে যায়, আবার কেউ দুনিয়ার সব কিছু পড়ে 50% কমন পায় না, কারণ সে কি আপনার স্মার্টলি পড়ে না। তাই ইহাকে বেসিক লেভেলে প্রশ্ন থেকে হয়ে থাকে বলা যায়।
এর জন্য আপনাকে ফিরে যেতে হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে। এখান থেকে বীজগণিতের পাটিগণিতের অধ্যায়গুলো ভালো করে আয়ত্ত করে নিতে হবে। এগুলো না থাকলে এক কথা খায়রুলস বেসিক ম্যাথ বা ম্যাথ টিউটর বইটি পড়তে পারেন। অর্থাৎ খায়রুল বেসিক ম্যাথ বা ম্যাথ টিউটর বইটি আপনি কী করতে পারেন, ম্যাথের জন্য পড়তে পারেন। এর সাথে সকল বিশেষ পরীক্ষা ম্যাথ সহ বাংলা, ইংরেজি ও জিকে সমাধানগুলো পড়তেই হবে। কী করতে হবে, বাংলা, ইংলিশ এবং জিকে ম্যাথগুলো কী করতে হবে, বিসিএস এগুলো পড়তে হবে। বাংলা, জিকে ও ইংলিশে যেসব টপিকসগুলো মুখস্থ টাইপের সেগুলো কী করতে হবে, ডানা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে বানান সহ। যেমন বাংলা ভাষার আন্দোলন ও মুক্তিযুদ্ধবিধি উপন্যাস, গল্প, নাটক, আবার বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, বিপরীত শব্দ, শব্দার্থ, সমার্থক শব্দ, এগুলোকে আপনাকে এগুলো হচ্ছে আপনার মুখস্থ ভিত্তিক টপিক। এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং মাঝে মাঝে কী করতে রিভিশন দিতে হবে, নাহলে আবার ভুলে যাবেন। আর ইংরেজিদের মধ্যে হচ্ছে ওয়ান মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন, তারপর জেন্ডার, নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো। এখন আসেন জিকের ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে মাস জানতেই হবে, নদ নদী, পাহাড় পর্বত, উপজাতি, বিভিন্ন ধরনের স্থান, ব্যক্তি, রাজধানী, মুদ্রা, এসব তথ্য অপরিবর্তনীয়। এগুলো সবসময় পরীক্ষা আসে। এগুলো পড়ার তেমন কোনো কি নেই, নিয়ম নেই, কিন্তু এগুলো সবচেয়ে বেশি আসে, তাহলে মুখস্থ টাইপ, এগুলো পরিবর্তন হবে না। তাই এগুলো যত বেশি পারেন মুখস্থ করবেন এবং সব পরীক্ষাতে কাজে লাগবে। আর রিসেন্টলি যেহেতু আপনার বাজেট দিয়েছে, সেহেতু বাজেট সম্পর্কে আপনাকে জানতে হবে। আর নোবেল প্রাইজ যদি যে একটু কিছুদিন পর দিয়ে পুরস্কার দিবে, সেই নোবেল প্রাইজ সম্পর্কে আপনাদের জানতে হবে। এর বাইরে বাংলা ও ইংরেজি গ্রামাটিক্যাল জিনিসগুলো পরীক্ষার আগে রিভিশন দিতে পারেন। জিকে প্রতি মাসের আপডেট তথ্য, বিভিন্ন সমীক্ষা যেমন কি ইন্ডেক্স, র্যাঙ্কিং, এগুলো আপডেট রাখতে হবে। পরীক্ষার আগে এগুলো জেনে যেতে হবে। আর ম্যাথ যত বেশি প্র্যাকটিসের উপর নির্ভর করতে হবে, প্র্যাকটিস ছাড়া বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথ তত আপনার নিকটস্থ হবে, মাথায় ঢুকবে। পাটিগণিতে বেশি জোর দিন আর পরীক্ষার আগের রাতে কী করবেন, বীজগণিতের সূত্রগুলো অবশ্যই দেখে যাবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন, অর্থাৎ নেস্কো সম্পর্কে আপনাদের সকল জিজ্ঞাসা, কীরকম টাইপের কোশ্চেন হবে বা প্রিপারেশন কী, স্যালারি, জব সিকিউরিটি কীরকম, পেনশন আছে কি না। আপনারা যারা এতক্ষণ শুনলেন, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পড়াশোনা চালিয়ে যান। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।